এক দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে ঢাকা সহ কয়েক জেলায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকাল 11টার পর মিরপুর বাংলা কলেজের সামনে পৌঁছলে নেতাকর্মীদের ওপর ককটেল হামলা হয়। পরে বিএনপি নেতাকর্মীরা জড়ো হলে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বিক্ষোভ মিছিল শুরু করেছে ঢাকা উত্তর আওয়ামী লীগ। 10টি পয়েন্টে অবস্থান কর্মসূচি শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে আওয়ামী লীগের ডাকা হরতালের মধ্যেই ত্রিমুখী সংঘর্ষ, ছাত্রদল, আওয়ামী লীগ এবং ছাত্র সমন্বয়করা। কি হতে যাচ্ছে সারা দেশে, কি করতে যাচ্ছে সারা দেশে, তবে কি দেশ সামাল দিতে ব্যর্থ ইউনূস সরকার? বিস্তারিত জানতে দেখতে থাকুন। দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। হাসিনা সরকারের পতনের 6 মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়েও মাঠে নামেনি আওয়ামী লীগ। অফিসিয়ালি ডাকা প্রথম হরতাল, এটা চলছে। কি চলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এটা কি চলবে সেটা আগেই জানতাম। আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা, মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কিনা, কিভাবে এটা নিশ্চিত করা হবে, আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, বাংলাদেশের বিএনপি, জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত 16 বছরে এই ফ্যাসিস্টদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে যারা নাকি এই ভিডিওটা বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করেন, যারা নাকি প্রতিনিয়ত আওয়ামী লীগকে বাস দিচ্ছেন, আর যারা নাকি সমন্বয়কদের সমর্থক করতেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার মনে হয় ভাই কাল ঘাম ছোটায় ফেলবে। স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা বরাবরই কঠিন, আর যখন কোনো কিছু অর্জনের পর সেটার ফল খাওয়া খাওয়ি নিয়ে একটা ধরেন অবস্থান তৈরি হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে যে তিনিও হত্যার বিচার করবেন। কাদের? যেই পুলিশ সদস্যরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার করবেন। এই কথাটা বলছেন খুব উদ্দেশ্যমূলকভাবে, দুইটা কারণে। একটা হলো যে পুলিশের মধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের সাথে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। হাসিনা সরকারের পতনের 6 মাস পর হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়েও মাঠে নামেনি আওয়ামী লীগ। হরতাল সমর্থনে রাজধানী সহ দেশের কোথাও দলটির কোনো তৎপরতা বা বিক্ষোভ মিছিল দেখা যায়নি। দলের প্রধান পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগ অনেকটা ছন্ন ছাড়া অবস্থায় রয়েছে। দেশে নেই দলের শীর্ষ নেতারাও, আত্মগোপনে থাকা কর্মীরাও রয়েছে গ্রেপ্তার আতঙ্কে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ হরতালের ঘোষণা দিলেও এতে সাড়া দেয়নি দলটির কর্মীরা। তারা অনেকে ক্ষোভ প্রকাশ করে বলছেন, দলের শীর্ষ নেতারা পালিয়ে থেকে কর্মীদের বিপদে ফেলতেই এই হরতালের ডাক দিয়েছে। জনসমর্থন হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ দলকে সংগঠিত করতে নানাভাবে চেষ্টা চালিয়েও সাড়া পাচ্ছে না কর্মীদের। তবুও দেশকে অস্থির করার চেষ্টায় মরিয়া শেখ হাসিনা। রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতারা পালিয়ে দেশ ছেড়েছেন। এর মধ্যে যারা দেশে আছেন তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, আত্মগোপনে রয়েছে বাকিরাও। সামনে আসার সাহস পাচ্ছে না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ, দীর্ঘস্থায়ী। আওয়ামী লীগ বহু বছর পর হরতালের মতো কঠোর কর্মসূচি দিয়ে আন্দোলনে ফেরার চেষ্টা করছে। দলটি টানা 15.5 বছর ক্ষমতা ছিল। এর আগে প্রায় 2 বছর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও হরতাল দেয়নি। 2007 সালের জানুয়ারির পর আওয়ামী লীগ এই প্রথমবার হরতাল অবরোধে ফেরার চেষ্টা করছে। এদিকে এর আগে আওয়ামী লীগের হরতাল মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আজ আওয়ামী লীগের হরতাল, অফিসিয়ালি ডাকা প্রথম হরতাল, এটা চলছে। কি চলছে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এটা কি চলবে সেটা আগেই জানতাম আমরা।
কিন্তু তারা এটা অফিসিয়ালি ডেকেছে। এর আগে 18 জানুয়ারি একটা হরতাল হয়েছিল, সেটা তথাকথিত দ্য এ টিম শেখ হাসিনার আহ্বানের পরিপ্রেক্ষিতে ডেকেছিল। সেটা সেই অর্থে আওয়ামী লীগের অফিসিয়াল হরতাল ছিল না। কিন্তু আজ যেটা হচ্ছে এটা তাদের অফিসিয়ালি তারা করেছেন। নট অনলি দ্যাট, তারা হরতাল সমর্থনে বিভিন্ন জায়গায় নানান কর্মকাণ্ড চালিয়েছে। ওটা নিয়ে কথা বলতে চাই এবং সরকারের আসলে খুব দ্রুত একটা পথ খুঁজে বের করতে হবে, সেই প্রসঙ্গে কথা বলো। তার আগে আরেকটা ইস্যু একটু এই হরতাল রিলেটেড একটু যোগ করতে চাই। সারা দেশে জামায়াতের বিক্ষোভ আছে। এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বলছে। আর ঢাকায় আছে, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় আছে। এখানে তিনি কারাবন্দী আছেন, তাকে নানান রকম নির্যাতন করা হয়েছে এবং এটা সঠিক হচ্ছে না, ওনাকে ছেড়ে দিতে হবে, এই ধরনের একটা আলাপটা আমার কাছে জরুরি না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াতের এই দিনের কর্মসূচি দেওয়াটা সম্ভবত ঠিক হয়নি। এই কারণে, মানে এটা দেয়া মানে হচ্ছে আওয়ামী লীগকে এক ধরনের গুরুত্ব দেয়া, যে আওয়ামী লীগের একটা হরতাল হবে এবং সেই হরতালের দিন মাঠে জামায়াত থাকতে চাইছে টু কমব্যাট আওয়ামী লীগ, টু কন্টেইন আওয়ামী লীগ। এটা আওয়ামী লীগকে হয়তো গুরুত্ব দেওয়া হয়। আর এর বাইরে আমার একটা ডিফারেন্ট আর্গুমেন্ট আছে, দীর্ঘদিন এই কথা বলেছি, এটা সবার ক্ষেত্রে বলবো। এটা বিএনপিও যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামে, আমি একই কথাই বলতে চাই, সেটা হলো আওয়ামী লীগ যদি মাঠে নামে তাকে কিভাবে ডিল করবে সেটা রাষ্ট্র এবং সরকার সিদ্ধান্ত নেবে। ওকে ঠেকানোর জন্য ওর কোন রকম কোনো 2 নম্বরই, কোন রকম কোনো সকল নাশকতা বা অন্য কোনো পরিকল্পনা ঠেকানোর কোনো দায়িত্ব জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দলের নাই। আর এছাড়া ওই যে বললাম, একটা এথিক্যালি আওয়ামী লীগকে বুস্ট করা হলো, যে আওয়ামী লীগের কর্মসূচিকে এখন এইভাবে দেখা হচ্ছে যে এটা ঠেকাতে। আমি জানি না জামায়াত এটা এইভাবে করছে কিনা, এই কারণে করছে কিনা, কিন্তু পারসেপশনটা সেরকম মনে হয়। ঠেকানোর জন্য জামায়াতের মতো একটা দলকে মাঠে থাকতে হচ্ছে, তারা সেই সিদ্ধান্ত নিয়েছে। তার মানে আওয়ামী লীগ শেখ হাসিনা পতনের 6 মাস পর আস্তে আস্তে ফ্যাক্টর হয়ে উঠছে। কিন্তু যে বিষয়ে আসলে মূল ভিডিওটা করতে চেয়েছি, আমি আওয়ামী লীগের ফেসবুক পেজে ঢুকলাম যে তারা হরতালকে নিয়ে কি বলছে। এর মধ্যে দেখলাম যে তারা অনেকগুলো মিছিলের ছবি দিয়েছে। এগুলো কোথায় কিভাবে হয়েছে সাসপিশিয়াস, কোনো সন্দেহ নাই। কারণ হলো এগুলো ইন্ডিয়াতেও কিছু লোক মিলে করিয়ে টরিয়ে দিলে এখানে কিছু দেখা যায় না, এমন প্রচুর জায়গা। কিন্তু তারপর আমি পড়ি, হরতালের সমর্থনে পটুয়াখালী জেলার মশাল মিছিল, বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মশাল মিছিল, বান্দরবান জেলায় অবৈধ দখলদারি ইউনুসের পদত্যাগ, চট্টগ্রামে মশাল মিছিল, ধানমন্ডি 32 নম্বরের হামলা, অবৈধ দখলদারি ইউনুসের পদত্যাগের জন্য ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মশাল মিছিল। এইরকম নানান রকম, টুঙ্গিপাড়া ছাত্রলীগের, টুঙ্গিপাড়া আরো অন্যান্য সংস্থা করেছে এবং টুঙ্গিপাড়ায় বা মানে গোপালগঞ্জে তাদের এখনো যথেষ্ট কর্মসূচি আছে, মিরপুরে, সিলেটে, কোন জায়গায় একটু লম্বা ধরনের, মানে 50 জন মতো মানুষ হয়েছে এরকমও দেখা যাচ্ছে, কোন জায়গায় খুব কম। এই ধরনের একটা নিউজ। ফেনী জেলা, মানে প্রচুর মশাল মিছিলের ছবি তারা দিয়েছে। এবার তার মানে তাদের পরিকল্পনাই মশাল মিছিল ছিল। মশাল মিছিল ছাড়া উপায় নেই, কারণ তারা গভীর রাতে বেরিয়ে ধরে মিছিল করেছে। কিন্তু এই আওয়ামী লীগের কর্মসূচি নিয়েই সরকার সামনে একটা বড় চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে। আমি মনে করি সরকারকে কোনো না কোনো ফর্মে এটার একটা ওয়ে আউট বের করতে হবে, আইনি পথ। এর আগে আওয়ামী লীগ যখন লিফলেট বিতরণ করছিল, তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছিলেন যে আওয়ামী লীগ যেখানেই এই ধরনের প্রচারপত্র বিলি করতে যাবে, প্রচারণা করতে যাবে, সেখানেই তাদেরকে গ্রেফতার করা হবে। এবং আমাদের মনে আছে নিশ্চয়ই, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা যখন করা হয়েছিল, সে সময় পুলিশ মূলত একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট লিফলেট বিতরণ করার সময় তাকে গ্রেফতার করেছিল, সেই কারণে হয়েছে। তো এই প্রশ্ন আমি আগেও করেছি, এখনো করি। একটা রাষ্ট্র কিন্তু দিনের শেষে আইন দিয়ে চলতে হবে, এটা আমি মানি। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন নয়, এমনকি তার নিবন্ধনও বাতিল না। মানে বিদ্যমান অবস্থায় যেমন জামায়াত একটা নিষিদ্ধ সংগঠন না, এখন আর তার নিষেধাজ্ঞা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল, প্রত্যাহার করা হয়েছে, কিন্তু জামায়াত এখন নিবন্ধিত রাজনৈতিক দল না। তার মানে জামায়াত তার নিজ নামে এবং মার্কায় সংসদ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ এখনো নিবন্ধিত রাজনৈতিক দল। সো টেকনিক্যালি আওয়ামী লীগ এখন যদি কালকে নির্বাচন হয়, 1 মাস 2 মাস পরে নির্বাচন হয়, আওয়ামী লীগ নৌকা মার্কা নিয়ে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে এবং তার এই অধিকারটাকে আমাদের স্বীকৃতি দিতে হবে, এটা সবচেয়ে জরুরি কথা। একইভাবে যদি ওটাও বাতিল হয়, সে যদি নিষিদ্ধ দল না হয়, তার যাবতীয় ক্যাম্পেইন সে চালাতে পারবে, তার প্রচারণা, মিছিল, সমাবেশ, তার যা অধিকার, তার জনসংযোগ সবচেয়ে করতে পারে। সুতরাং সে হরতাল ডাকতে পারে এবং সে হরতালের প্রচারণায় সে মশাল মিছিল করতে পারে বা অন্য মিছিল করতে পারে। কিন্তু একই সাথে এটাও একটা বাস্তবতা যে আওয়ামী লীগ এই 6 মাস যেতে না যেতে, সেই আওয়ামী লীগ যারা এই দেশের
অসংখ্য জনগণের উপরে বিভৎস অত্যাচার নিপীড়ন চালিয়েছে, এবং যে সংগঠন হিসাবে, আই রিপিট, সংগঠন হিসাবে মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল বলে বলছে জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট, এটা খুবই সিগনিফিক্যান্ট। এটা আমরা অনেক দিন থেকে বলেছি। এবার জাতিসংঘ বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সাথে আওয়ামী লীগের লোকজন সংগঠন হিসাবেই আওয়ামী লীগ এর পার্ট ছিল। সুতরাং সেটাকেও আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। সো তাকে নিষিদ্ধ করে ফেলা যায়, কিন্তু যতদিন করছি না তার আগ পর্যন্ত এইরকম একটা সংগঠন যেটা সরাসরি জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জনগণকে হত্যা, নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি সহ অসংখ্য গুম, বিচার বহির্ভূত হত্যা সবকিছু করে মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে যখন মিছিল করবে সেটা অন্য মানুষের জন্য টলারেট করাও কঠিন, কোনো সন্দেহ নেই। বা এই প্রশ্নই আমাদের আসলে গোড়াতে করতে হবে, তাকে আমরা নিষিদ্ধ করবো কিনা, যদি নাও করে থাকি সে তার রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে কিনা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগেও বলেছি, বহুবার বলেছি, সরকারের উচিত হবে খুব দ্রুত একটা লিগ্যাল প্রসিডিয়ার বের করা আওয়ামী লীগের এই কর্মসূচি বন্ধ করার জন্য। আদারওয়াইজ তারা এই কাজটা ক্রমাগত করতে চাইবে এবং এটা একটা প্রভোগ করা, তারা চাইবে এটার বিরুদ্ধে জনগণ কোনো ব্যবস্থা নিক বা কোনো রাজনৈতিক দল কোনো সংঘাতে জড়াক, ধরলাম আওয়ামী লীগের লোকজনকে ধরে পেটালো, অথবা সরকারও যদি কোনো ব্যবস্থা নেয় সেটাও তার জন্য খুবই সুবিধাজনক। যখনই পুলিশ কাউকে গ্রেফতার করবে, তার বিরুদ্ধে কোনো কিছু যদি না করে, সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ গ্লোবালি খুবই শোরগোল করতে পারবে যে তার লিস্ট গণতান্ত্রিক অধিকার নষ্ট হচ্ছে। এটা তো আসলে আমরা পারি না, টেকনিক্যালি লিগালি পারি না। এবং আমরা নিশ্চয়ই মনে করতে পারি, এমনকি জাতিসংঘ আওয়ামী লীগের বিরুদ্ধে টাফ একটা রিপোর্ট দেওয়ার পরও, ভয়ঙ্কর টাফ একটা রিপোর্ট দিয়েছে, কিন্তু সেখানেও তারা আওয়ামী লীগের নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলেছে। এখন আমরা নিষিদ্ধও করিনি, নিষিদ্ধ করলেও জাতিসংঘ হয়তো সেটার বিরুদ্ধে দাঁড়াবে, কিন্তু নিষিদ্ধও করি নাই, কিন্তু আমরা তার কর্মসূচি পালন করতে দিচ্ছি না, এটা জাতিসংঘ তো আসলে অ্যাকসেপ্ট করবে না। এটা অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো, হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রতিষ্ঠান, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মতো প্রতিষ্ঠান, এগুলো কোনোভাবে অ্যাকসেপ্ট করবে, এটার বিরুদ্ধে দাঁড়াবে, এবং গ্লোবালি এই জিনিসটা যখন ছড়াতে থাকবে সরকার চাপে পড়বে। সুতরাং আওয়ামী লীগের কর্মসূচির ব্যাপারে আইনি কোনো একটা পথ সরকারকে দ্রুত বের করতে হবে। বহুবার বলেছি আমরা, বিপ্লবোত্তর সময় এটা হয়, কেউ কেউ বিপ্লব যেহেতু বলেন, অভ্যুত্থান পরবর্তী সময় এসব হয়, এসব হতেই পারে, এইভাবেই চলতে পারে, এর মধ্যে ভায়োলেন্স থাকে, ধ্বংস করে দিতে হবে যারা পরাজিত হয়েছে। এইসব আলাপ দিয়ে আসলে লাভ কিছু হবে না। সো কল্ড বিপ্লবী সরকার যেহেতু করা যায়নি, যেহেতু আমরা এখনো কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আছি, সুতরাং কনস্টিটিউশন, আইন, বিধিবিধান এগুলো মেনে আমাদেরকে রাষ্ট্র চালাতে হবে। সেটা আমাদের অনেকের ভালো না লাগতে পারে, কিন্তু চালাতে হবে। আমরা যদি গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র মানে এটাই, বহু কিছু আমাদের পছন্দ হবে না, কিন্তু সেটা মেনে নেওয়া এবং সেটার সাথে সহাবস্থান করতে শেখা। কিন্তু আমি আবারও, মাই বটম লাইন ইজ, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এই আলোচনা শুরু হচ্ছে, চলছে, এবং এক ধরনের ঐক্যমত্য আমরা দেখতে পাচ্ছি। সেটা হওয়ার আগেও আওয়ামী লীগকে তার কর্মসূচির ক্ষেত্রে আমরা কি করব, সেই আলাপটা, আমাদের লিগ্যাল আলাপটা আমাদের জারি রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ক্ষমা চাইলে ক্ষমা দেওয়া হবে কেন? মানে এটা কি এমন অপরাধ ছিল যে কাউকে কোনো একটা জাস্ট কথা বলেছে, তার মন খারাপ হয়েছে, সরি বলবে আর মানে ভুলে যাবে, এরকম না। ক্ষমা চাইলেও কেউ একজন যে মানে শুধরে চলে আসলো, সকল পাপের কাফফারা হয়ে গেল, ব্যাপারটা এমন না। সবচেয়ে বড় কথা হচ্ছে, ক্ষমা চাক আর যাই চাক, যে কোনো অপরাধ করলে তার ওই তদন্ত সাপেক্ষে বিচারটি হতে হবে। আরেকটি কথা যেটি বললো, যে এর মাধ্যমে আসলে আওয়ামী লীগের যারা ছিল তাদের এই যে প্রসেসটা, মানে তারা কোনোভাবে পুনর্বাসিত হবে কিনা, কিভাবে এটা নিশ্চিত করা হবে। আমরা আমাদের জায়গা থেকে যেটা মনে করি, যে এই দায়িত্ব আসলে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নয়, জাতীয় নাগরিক কমিটি নয়, বাংলাদেশের বিএনপি, জামায়াত থেকে শুরু করে যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলোই কিন্তু বিগত 16 বছরে এই ফ্যাসিস্টদের দ্বারা সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাংলাদেশের কোনো একটা উপজেলার কোনো একটা ইউনিয়নে, ওই ইউনিয়নের ধরেন কোনো একজন আওয়ামী লীগের নেতা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উপরেই সবচেয়ে বেশি নির্যাতন করেছে। সো আমাদের এখন প্রত্যেকটা জায়গা থেকে দেশের যারা কোনো না কোনোভাবে এই ফ্যাসিস্ট এবং তাদের দোসরদের দ্বারা নির্যাতিত হয়েছে, আমরা আমাদের জায়গা থেকে মনে করি সকলের তাদের জায়গা থেকে আইনগত প্রসেসে যাওয়া উচিত। এবং এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এই বিচারিক প্রক্রিয়াগুলোতে অন্য কোনো হস্তক্ষেপ। আমরা দেখতে পাচ্ছি যারা বিগত 16 বছরে ফ্যাসিস্টদের যারা নির্যাতিত হয়েছিল, তারাই আবার এখন কোনো না কোনো স্বার্থের কারণে
তাদের মধ্যে গুটি কয়েক তাদেরকে আবার প্রশ্রয় দিচ্ছে। তো এক্ষেত্রে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য যে স্টেক হোল্ডার রয়েছে, আমরা আমাদের জায়গাতে মনে করি সামগ্রিকভাবে ওই ফ্যাসিস্টদের দোসরদের বিষয়ে একদম স্ট্রং এবং স্ট্রিক্ট একটা ভূমিকায় যাওয়া উচিত। এটা যদি যায় তাহলে আমাদের সামগ্রিক প্রচেষ্টায় তাদের যারা অপরাধী এবং দোষী তাদের বিচার নিশ্চিত করা সম্ভব। না, সবচেয়ে বড় কথা হচ্ছে যেই আওয়ামী লীগেরই অস্তিত্ব নাই সেই আওয়ামী লীগের হরতাল নিয়ে কথা বলা আমাদের কাছে মনে হয় যে একদমই সমীচীন না। ইভেন এই নামটা যখন আমরা নেই না তখন আমাদের মানে মাথায় রক্তটা উঠে যায়, কারণ এই নামটার সাথে কিন্তু হাজার খুন আর এই রক্তগুলো জড়িত। এই নামটার সাথে যখন আমরা নেই তখন আহত যোদ্ধাদের চেহারাটা এখনো চোখের সামনে আসে। তারা তাদের জায়গা থেকে কিছুদিন পরে দেখবেন একটা ওয়াশরুমের ফাঁকা চিত্র পোস্ট করে তাদের গ্রুপে দিবে, দেখবে যে এই হরতাল চলছে তাদের, যেটা অলরেডি আপনারা মনে হয় তাদের গ্রুপে এরকম করে দেখতে পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে যারা নাকি এই ভিডিওটা বিশেষ করে যারা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করেন, যারা নাকি প্রতিনিয়ত আওয়ামী লীগকে বাস দিচ্ছেন, আর যারা নাকি সমন্বয়কদের সমর্থক করতেছেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার মনে হয় ভাই কাল ঘাম ছোটায় ফেলবে। দর্শক বন্ধুরা, সেটি হচ্ছে বাংলাদেশে 26শে মার্চে দেশে আসতেছে ভারতের আপনার রাফাইল একটা জেটের কি আপনার বিশেষ নিরাপত্তার কিংবা আপনার ভারতের সেনাবাহিনী কিংবা যত বাহিনী আছে সমস্ত বাহিনীর নিরাপত্তার মাধ্যমে বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরতেছেন। অনেকে হয়তো ভাবতে পারেন যে সবাই বলেন কি আপনি সকাল সকাল মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না ভাই, আমি যথেষ্ট সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে ভারত। আপনারা অনেকেই জানেন বা এই বিষয়টা আপনাকে যদি বুঝতে হয় আপনাকে 2.5 থেকে 3 মাস পিছনে একটু যেতে হবে। কেন যেতে হবে? আপনারা অনেকেই জানেন যে ভারতের যে আপনার সচিব আছে মিস্টার বিক্রম খান, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি একটা মিটিং করে, আর এতে করে পিনাকি ভট্টাচার্য তিনি কিন্তু একটা মন্তব্য করেন যে ভারতের সচিব বা তারা সরাসরি কিভাবে আমাদের বাংলাদেশের সেনা প্রধানের সাথে সরাসরি মিটিং করতে পারে, কিভাবে? এটা তো কোনো আইনেও নাই। এতে করে কি আমাদের দেশটা অন্যদিকে যাচ্ছে, এটা করতে দেওয়া ঠিক হয়নি, বা তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেন। এখন আসুন ডিরেক্ট পয়েন্টে। তো যখন নাকি আপনার এই বিক্রম খান তিনি যখন নাকি আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলে, তখন তিনি কিন্তু অনেক ধরনের আপনার অ্যাক্টিভিটিস কিংবা অনেক বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলে যে বাংলাদেশে আপনার সংখ্যালঘুদের উপর অত্যাচার কিংবা এই যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গিবাদী একটা হামলা হলো কুঠার নামে, এই বিষয়গুলো তুলে ধরে। তো এই বিষয়গুলা হঠাৎ করে কেন তুলে ধরে, আর 2.5 থেকে 3 মাস আগে কেন এই মিটিংটা করা হয়? দ্যাটস দ্য রিজন। এটাই হচ্ছে মূল কারণ। আপনার অনেকেই জানেন যে 6 থেকে 7 দিন আগে ভারতের নরেন্দ্র মোদী আর হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা মিটিং হয় আমেরিকা হোয়াইট হাউসে। সেখানে বা সেই আপনার মিটিংটা উদ্দেশ্য করেই আপনার ভারতের যে ছিল সচিব আপনার মিস্টার বিক্রম খান তিনি কি কথা বলে যে আগামী দিনে কিংবা সামনে যে মিটিংটা আমাদের সাথে হতে যাচ্ছে হোয়াইট হাউসে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, সেখানে কি আপনার মন্তব্যটা কি, কিংবা আমরা বর্তমান আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটতেছে কিংবা আপনাদের প্রধানমন্ত্রী আমাদের ভারতে তিনি আশ্রয় নিছে বা আমরা তাকে আশ্রয় দিয়েছি তার জানের নিরাপত্তা ভেবে বা তার জানের নিরাপত্তার কথা চিন্তা করে। তো আমরা এই টপিকে কথা বলবো। তো সেখানে অনেক ধরনের কথা উঠে আসবে যে কিভাবে তার পতন হলো বা তার পতনের পিছনে রিজন গুলা কি ছিল, কিংবা বাংলাদেশের সেনা প্রধান এটাকে বা আপনি এটাকে কিভাবে দেখতেছেন। তো এই ধরনের কিন্তু একটা কথা কিন্তু বলে, আর সর্বশেষ যা হওয়ার তাই হয়। সেটি হচ্ছে আপনার ভারতের নরেন্দ্র মোদী এই মিটিং এর আগে তিনি কিন্তু একটা কথা বলছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধুত্ব দেশ, তো আমরা চাই বাংলাদেশটা ভালো থাক, কিন্তু বাংলাদেশ যে বর্তমান যা কিছু ঘটতেছে কিংবা বাংলাদেশে যে সাবেক প্রধানমন্ত্রী নয় তিনি কিন্তু একটু ইঙ্গিত দিয়ে কথা বলে যে তিনি বর্তমান প্রধানমন্ত্রী হয়তোবা, হ্যাঁ, তো এই প্রসঙ্গে আমরা কথা বলবো। তো এখানে লাগছে হচ্ছে মেন পেজটা। তো মেন পেজটা আসলে কিভাবে লাগছে, আপনার ভারতের নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টা এভাবে এক্সপ্লেন করে যে বাংলাদেশে একটা মৌলবাদী জঙ্গি হামলা হয়। তিনি কিন্তু একটা
বারের জন্য বলে নাই, বা তারা কিন্তু এটা কিন্তু স্বীকার করে নাই যে বাংলাদেশে একটা কি স্টুডেন্টরা কোঠার নামে আন্দোলন করে। তো কেনই বা বলবে? আমাদের বাংলাদেশে কি স্টুডেন্ট আন্দোলন করছে? না, করছে কারা? শিবিররা। সার্জিস কিন্তু একটা কথা বলছিল যে সত্য কখনো লুকায় থাকে না। এই আন্দোলনের পিছনে এই আন্দোলনের পিছনে হি ইজ দ্য মাস্টার মাইন্ড অফ দ্য শিবির, তিনি কিন্তু এইভাবে বলছে। অতএব ভারত কি এই কথাই বলে, বা সার্জিসের এই এভিডেন্সটা বা এই বক্তব্যটা কি প্রেজেন্টেশন করে, বুঝতে পারতেছেন আপনি? এখন তাহলে মূল উদ্দেশ্য কিংবা মূল প্যাচটা তাহলে কোথায় লাগলো? অরিজিনালি কি আপনার 26শে মার্চে আপনার রাফাইল নামে ভারতের যে আপনার জেট আছে যুদ্ধক্ষেত্রে, হ্যাঁ, আপনার মানে অন্য লেভেলের একটা জেট, যেটাকে আমাদের বাংলাদেশে একটাও নাই, সেটা হচ্ছে ভারতের কাছে আছে। তো এটা কি পসিবল? দর্শক বন্ধুরা, মেন পেজটা হচ্ছে আপনার, বা মেন টুইস্টটা হচ্ছে এখানে ভারত প্রেজেন্টেশন করে যে আপনার শেখ হাসিনা বা তার দলের উপরে কিংবা তার উপরে একটা জঙ্গি হামলা করে বাংলাদেশের মৌলবাদী কিংবা বেশ কিছু বর্তমান পাকিস্তান থেকে আসা কিংবা পাকিস্তানের পরামর্শ নিয়ে একটা জঙ্গি হামলা ঘটনা হয় বাংলাদেশে আপনার জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত। এবং শেখ হাসিনাকে শেষ পর্যন্ত তার নিজের জানের নিরাপত্তার কথা চিন্তা করে কি বাংলাদেশের সামরিক বাহিনী, সেনাবাহিনী ভারতে কি তাকে নিয়ে আসে বা তাকে প্রদান করা হয়, বা তাকে আপনার সেফ ভাবে বাংলাদেশ থেকে উঠিয়ে নেওয়া হয়। তো এইভাবে কি আপনার প্রেজেন্টেশন করা হয়। এখন মূল টুইস্টটা হচ্ছে যে তাহলে শেখ হাসিনা যদি পদত্যাগ করে থাকে বা তিনি যদি রিজাইন দিয়ে থাকে, তার রিজাইন লেটারটা কোথায়? একটু ক্যাচ করবেন। তিনি যদি রিজাইন লেটারটা দিয়ে থাকে তাহলে তার রিজাইন লেটারটা কোথায়? বাংলাদেশের আপনার রাষ্ট্রপতির কাছে থাকার কথা। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এই লেটারটা থাকার কথা, কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু ডিরেক্ট বলে দিলেন যে আমার কাছে এই রিজাইন লেটার নাই। অবশ্য তার কাছে নাও থাকার কথা, কারণ তিনি যখন নাকি আপনার ইয়ে থেকে কি বলে ভবন থেকে তিনি চলে যান, তখন কিন্তু সেনাবাহিনীর প্রধান ছিলেন, সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ছিল না। হ্যাঁ, তো তার কাছে না থাকারই কথা। বা আমরা কিন্তু এরকমও শুনি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছে এই রিজাইন লেটারটা পাঠিয়ে দেওয়া হয়েছে। কার মাধ্যমে পাঠাইছে এটাও কিন্তু উঠে আসে নাই, কিংবা এই প্রসঙ্গে কোনো ধরনের কোনো কথা আসে নাই। তো ভারত আসলে বিষয়টা এইভাবেই আপনার এক্সপ্লেন করে আপনার আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সেই মিটিংয়ে। বা তারা আরো এইভাবে বলেন যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়ার্কারের সাথে আরো একটি মিটিং হতে যাচ্ছে এই প্রসঙ্গে, যে বাংলাদেশে জুলাই মাস থেকে কোঠার নামে যে একটা জঙ্গি হামলা হইল, তোমরা কি করলা? তোমাদের প্রধানমন্ত্রীকে আমাদের ভারতে পাঠাই দিলা, তোমরাই পাঠাইলা। তো তাহলে তোমরা বলতেছো যে উনি রিজাইন করছে, তাহলে রিজাইন লেটারটা কোথায়? এটা তো ডোনাল্ড ট্রাম্পও দেখতে চাবে। যখন নাকি ডোনাল্ড ট্রাম্প নাকি আপনার এই ধরনের কথা বলে নরেন্দ্র মোদী, তখন তো ডোনাল্ড ট্রাম্পের মাথা তো বিষয়টা ক্যাপচার হবে। আসলেই তো রে ভাই, একজন বৈধ প্রধানমন্ত্রীকে কিভাবে এভাবে মনে করেন পাঠাই দেয়, আর জানের নিরাপত্তার কথা চিন্তা করে ভারত তাকে আশ্রয় দেয়। তাহলে রিজাইন লেটারটা কোথায়? আমরা বাংলাদেশের কোনো মানুষ কিন্তু এখন পর্যন্ত এটা দেখি নাই, কিংবা কোনো মিডিয়ার সামনে এখন পর্যন্ত প্রেজেন্টেশন করা হয় নাই। আপনার সেনাবাহিনীর প্রধান ওয়ার্কার তিনি পর্যন্ত বলছে যে কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে কিংবা তিনি পদত্যাগ করছে। তাহলে তার পদত্যাগ পত্রটা কোথায়? শাহাবুদ্দিন চুপ্পুর কাছেও নাই, আপনাদের বাংলাদেশ সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতির কাছে থাকার কথা, তার কাছেও নাই। তো আছে কার কাছে? কারো কাছে নাই। দর্শক বন্ধুরা, এখন আসুন যে ভারত কেন বললো যে বাংলাদেশে আপনার জঙ্গি হামলা হইলো, কেন বললো না যে আপনার বাংলাদেশে কোঠা নিয়ে বা সরকারি একটা জব নিয়ে আপনার এই আন্দোলনটা হয়, বা সেখানে আপনার শেখ হাসিনার পতন ঘটে? কেন ভারত এই প্রসঙ্গে কথা বলো না? এটার পিছনে সবচেয়ে বড় রিজন হচ্ছে আমাদের বাংলাদেশের সংবিধান। এই সরকার যখন আপনার গঠিত হয়, এই সরকার কিন্তু আমাদের বাংলাদেশের সংবিধান মেনে কিন্তু হয় নাই। এটা হচ্ছে তাদের নিজের স্পষ্ট বক্তব্য। আপনার অন্যতম একজন সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের কি একটা টিভি চ্যানেল যেন একটা টক শোতে তিনি কিন্তু এই কথাটা কিন্তু তুলে ধরে যে আমরা যদি বাংলাদেশের সংবিধান মেনে এই আন্দোলনটা করার চেষ্টা করতাম, তাহলে কিন্তু এই শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পতনটা করা সম্ভব ছিল না।
এটা কিন্তু আপনার স্পষ্ট কিন্তু উঠে আসে, কিংবা আমরা সেটা পরে জানতে পারি হোয়াটসঅ্যাপে। এখন আসুন যে এই যে ভারত আপনার এক্সপ্লেন করলো যে বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, বাংলাদেশের সংবিধান মেনে আপনার এই আন্দোলনটা হয় নাই, বা বাংলাদেশের এই কোঠার নামে ভিত্তি করে যে সমস্ত জঙ্গিবাদীরা কিংবা মৌলবাদীরা অনবরত বাংলাদেশটাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিংবা প্রতিনিয়ত চালাচ্ছে বা চলমান, এটাকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারতেছে না, কিংবা বাংলাদেশটাকে আপনার দ্বিতীয় আফগানিস্তান বানাতে চায় এই জঙ্গিবাদীরা। কেন বললো? আপনি যদি দেখেন, বা আপনার ডোনাল্ড ট্রাম্প যদি এটাকে আপনার বাইনি চান্স ভাই জাতিসংঘ থেকে কিংবা আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, যদি কোনোভাবে এটা ইনকোয়ারি করে যে ভারতের যে বক্তব্য কি শেখ হাসিনা রিজাইন থেকে শুরু করে আপনার তারপর শেখ হাসিনা যে কোঠার নামে যে আন্দোলনটা হয়, যখন নাকি দেখবে যে তদন্ত করে, বা যদি বাইনি চান্স করে যে ভাই টোটালি নাই, মানে কোঠার নামে এখানে কোনো ছিটাফোটাও নাই, তখন কি ঘটবে কল্পনা করতে পারেন আপনি? হ্যাঁ, কল্পনা করতে পারেন কি ঘটবে? ভারত মার্চের মাসে শেখ হাসিনাকে সত্যি কি ফিরিয়ে দিবে? আপনার এই বিষয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে ভারত তারা আরো জানায় যে বাংলাদেশের সেনা প্রধান তার সাথে আরো এটি যে বললাম যে মিটিং করবে, এই প্রসঙ্গে কথা বলবে যে আমরা তোমাদের প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে চাই, তোমরা কিভাবে এটাকে করবা, গ্রহণযোগ্য করবা, কিংবা তোমরা যদি এটাকে গ্রহণযোগ্য না করো তাহলে মানে এরকম শোনা গেছে যে আমাদের বাংলাদেশের সেনা প্রধানকে চেঞ্জ করে দিবে। আমাদের বাংলাদেশের সেনা প্রধানে যে আপনার ওয়ার্কার আছে, সেই ওয়ার্কার থাকবে না, অন্য কোনো ওয়ার্কার আপনার নিয়োগ দেওয়া হবে আমেরিকার নির্দেশে। এটাও কিন্তু পসিবল, কারণ ভারত আর হচ্ছে আপনার কি বলে ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক কিন্তু অতুলনীয়, আর ডক্টর ইউনূসের সাথে কি পুরো বাস খাওয়ার মতো একটা সম্পর্ক, তাই না? অন্যদিকে ভারতের এবং বাংলাদেশের সীমান্ত দিকে অনেকে তো জানেন না, বিভিন্ন প্রস্তুতি চলছে, বিভিন্ন প্রস্তুতি যুদ্ধের ক্ষেত্রে, মানে যে কোনো কিছু একটা হতে পারে আপনার রাফাইল আপনার যে জেটটা আছে এটার মাধ্যমে আসতে পারে, ইন্ডিয়ার যত আপনার বাহিনী আছে সমস্ত বাহিনী প্রোটোকলের মাধ্যমে কি আপনার বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরে আসতে পারে, কিংবা আপনার সীমান্ত দিয়েও আসতে পারে। তো এটার জন্য ভারত কি আপনার যেখানে আগে 500 সেনা ছিল বা ছিল আপনার ফোর্স ছিল, সেখানে আপনার হাজারের থেকেও আরো হাজার কি বাড়িয়ে দিচ্ছে, কিংবা যেখানে ধরুন এক্সাম্পল 100টা গান ছিল সেখানে কি আরো 500 গান, মানে আপনার 4 থেকে 5 গুণ বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন মনোকার সীমান্তরে ভারত বাংলাদেশের। কল্পনা করতে পারেন আপনি কি হতে যাচ্ছে বাংলাদেশে? কল্পনা করতে পারেন? এখন আসুন 26শে মার্চ শেখ হাসিনা যদি অরিজিনালি আপনার বাংলাদেশে আসে কিংবা আসার একটা প্রস্তুতি শোনা যায়, আমি বলি ভারত কি করবে না করবে সেটা আমি জানি না, তবে আমি এতটুকু বিশ্বাস করি যদি শেখ হাসিনা একটা মেসেজ ড্রপ করে যে আমি 26শে মার্চ এক্সাম্পল আমি বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে শাহজালাল বিমানবন্দর, আমি এই বিমানবন্দরে নামবো, কল্পনা করতে পারেন? ওইখানে না হইলো কমসে কম 1.5 থেকে 2 কোটি, আমি বিশ্বাস করি 1.5 থেকে 2 কোটি ভাই আওয়ামী লীগ কর্মীরা যাবে 100%। আমাদের বাংলাদেশে আরো একটি বিষয়, সেটি হচ্ছে অন্য কোন দলের ভিতরে এই অ্যাক্টিভিটিসটা নাই, যে অ্যাক্টিভিটিসটা কিংবা দলের জন্য বা আরেকজনের জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত, সেটি হচ্ছে একমাত্র দল আপনার আওয়ামী লীগ। এই দলের ভিতরে যে অ্যাক্টিভিটিস, এই দলের ভিতরে যে মানে একে অন্যের জন্য জান দিয়ে দেওয়া, এই যে একটা সম্পর্ক, এটা আপনি আর বাংলাদেশের বিএনপির ভিতরে মানে ছিটা ফোটাও নাই, কোন দলের ভিতরে নাই। এটাই হচ্ছে আওয়ামী লীগের অন্যতম একটা শক্তি, আপনি কল্পনা করতে পারবেন না। তো সেই 1.5 থেকে 2 কোটি মানুষ যদি বাহিনী চান যায়, কল্পনা করতে পারবেন আপনি? এই আপনার যে এই সরকার আছে কোনো কিছু ছিটতে পারবে? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এখন দেখার বিষয় হচ্ছে যে 26শে মার্চ শেখ হাসিনা কি আপনার অরিজিনালি ভারতের যে আপনার রাফাইল যে আপনার জেট আছে এটার মাধ্যমে কি আসতেছে, বা এটার মাধ্যমে প্রোটোকলের মাধ্যমে কি বাংলাদেশের সাবেক নয় তিনি প্রধানমন্ত্রী হয়ে কি ফিরতেছে, এটা হচ্ছে দেখার বিষয়। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। স্বাধীনতা অর্জন হচ্ছে রক্ষা করা বরাবরই কঠিন, আর যখন কোনো কিছু অর্জনের পর সেটার ফল খাওয়া খাওয়ি নিয়ে একটা ধরেন অবস্থান তৈরি হয়ে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি গঠন করা হচ্ছে।
আর এই কমিটিগুলো নিয়ে এমন এমন কর্মকাণ্ড ঘটে যে হাসনাত যদি চট্টগ্রাম যায় তাহলে তার পরিণতি অনেকটা হান্নান মাসুদের মতন হবে। খেয়াল আছে তো, গেল কয়েক সপ্তাহ আগে চট্টগ্রামে একটা কমিটি গঠনকে কেন্দ্র করে সেখানে হান্নান মাসুদকে মারধর করা হয়েছিল, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। যদিও পরে বলা হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে, বাট বলা হয়েছিল যে কোনো একটা কিশোর গ্যাং ছাত্রলীগ সমর্থক তারা এখানে কয়েকজনের মারধর করছে, আর এটার পিছনে আবার একজন সমন্বয়কের নাম উঠে আসছিল। আজকে আমরা দেখছি যে চট্টগ্রামে এই মুহূর্তে 3 জন প্রধান সমন্বয়ক যারা আছেন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এর মধ্যে চট্টগ্রামের যে রাফি ছেলেটা আছে, খানতালাত রাফি, তারও অবাঞ্ছিত করছে, হাসনাত আব্দুল্লাহর অবাঞ্ছিত করছে, আরিফ সোহেলের অবাঞ্ছিত করছে। কারা? চট্টগ্রামের বৈষম্য বিরোধী যেই কমিটি আছে সেই কমিটির পোলাপানি নিজেরা তাদের বসদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে। ঘটনার প্রেক্ষাপট কি? ছাত্ররা তাদের রাজনৈতিক দলকে সামনে নিয়ে আসার জন্য, জনশক্তি বাড়ানোর জন্য গণহারে কমিটি করতেছে। তো তারা এই কমিটিগুলো কিভাবে যাচাই বাছাই করে? এখনো তো জুলাই আগস্টে যারা আহত অথবা আরো বিভিন্ন জায়গায় যাদের অবস্থান তাদেরই লিস্টটা তারা করতে পারে না, কিন্তু তারা কিভাবে সারা বাংলাদেশে কারা এই আন্দোলনের সাথে কানেক্টেড ছিল তাদের কমিটি হচ্ছে। তার মানে এখানে ভুল ভ্রান্তি হচ্ছে, আর এই ভুল ভ্রান্তি থেকে যত ঝামেলার সূত্রপাত হচ্ছে। গত সম্ভবত 2-3 দিন আগে গতকালকে মানে গত সোমবার 754 জন ছাত্রীকে নিয়ে আগামী 6 মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার একটা কমিটি অনুমোদন দিয়েছে হাসনাত আব্দুল্লাহরা। এরপর থেকে এই কমিটির ইস্যুতে গতকালকে থেকে এ পর্যন্ত 50 জন একসাথে পদত্যাগ করছে আপনার 3টা কমিটি থেকে। একই সঙ্গে এই কমিটি যেটা হয়েছে এটাকে বাতিল না করা পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল এবং খানতালাত মাহমুদ রাফিকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছে এই বৈষম্য বিরোধী ছেলেরা। ইভেন আজকে বিকাল 3টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, আর এখন আমরা যতদূর শুনতে পাচ্ছি যে ছাত্ররা রাজপথ দখল করে নিছে। কেন? এই কমিটি বাতিল করতে হবে। চট্টগ্রাম প্রেস ক্লাবে এস রহমান মিলনায়তনে আলটিমেটাম করে মানে সংবাদ সম্মেলন করে এই আলটিমেটাম দিয়েছেন ছাত্রদের একাংশ। বলা হচ্ছে যে সংবাদ সম্মেলনের সমন্বয়ক জুবাইর মানিক বলছেন চট্টগ্রামের 3টি কমিটি প্রহসনের কমিটি, এতে জুলাইয়ের অরিজিনাল যারা অংশীজন তাদের মূল্যায়ন করা হয়নি। চাঁদাবাজ, নারী হেনস্থাকারী, কিশোর গ্যাংয়ের যারা সদস্য আছে তাদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। ইভেন কেন্দ্রীয় সদস্য রাসেল আহমেদ এটার বিষয়ে অবগত নয়, আর খানতালাত রাফি তার ইন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত, সদস্য সচিব আরিফ এই কমিটিটাকে অনুমোদন দিয়েছে। তাদের বক্তব্য এই কমিটি বাতিল না করা পর্যন্ত হাসনাত, আরিফ, খানতালাত রাফি বীর চট্টলায় তারা অবাঞ্ছিত। আর 3 দফা দাবি দিছে। প্রথমটা হচ্ছে কমিটি বাতিল, 3 দিনের আলাপ আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করতে হবে। আগামী 3 দিনের মধ্যে কমিটি গঠনের পূর্বে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন করতে হবে, আর অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি না হয় তাহলে কঠোর হুঁশিয়ারি, হাসনাত চট্টগ্রাম গেলে মাইর। এর আগে কিন্তু এরকম হয়েছে হান্নান মাসুদের সাথে। এগুলোতে আসলে কি প্রকাশ পাচ্ছে? একটা জিনিস, তাদের একটা দল রাজনীতিতে যাচ্ছে ক্ষমতার দিকে, আরেকটা দল তারা নতুন আজকে যে ছাত্র সংগঠন আর একটা আসলো, যদিও তারা বলছে কানেক্টেড না। আবার এখানে বৈষম্য বিরোধী কমিটি, সবারই একটা টার্গেট হচ্ছে কমিটিতে থাকা, নামি দামি পদে থাকা। আবার যারা প্রকৃত এই জুলাই আন্দোলনে জীবন দিয়েছে, মাইর খেয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, এরা বাদ গিয়ে এখানে সুবিধাভোগীরা ঢুকে যাচ্ছে। এগুলা ছাত্রদের জন্য খুবই অশনি সংকেত। পাবলিক হাহারিয়ে দিচ্ছে। কমেন্টগুলো একটু দেখেন। হ্যাঁ, ভালো থাকবে। অদ্ভুত একটা ঘটনা দর্শক। আবারও শেখ হাসিনা ভিন্ন রূপে আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি এবার বলছেন যে তিনিও হত্যার বিচার করবেন। কাদের? যে পুলিশ সদস্যরা আন্দোলনের সময় নিহত হয়েছে তাদের হত্যার বিচার করবেন। এই কথাটা বলছেন খুব উদ্দেশ্যমূলকভাবে, 2টা কারণে। একটা হলো যে পুলিশের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো এবং পুলিশকে খেপায় তোলা। আরেকটা হচ্ছে হত্যার বিচার চাওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করতে চাচ্ছেন যে তিনি হত্যার সঙ্গে জড়িত না, এবং জাতিসংঘের রিপোর্টকে কাউন্টার করা।
জাতিসংঘ বাংলাদেশে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় যেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটাকে গণহত্যা বলেছে। 1400 উপরে মারা গেছে, 118 জন শিশু মারা গেছে। সেই হত্যার মূল নির্দেশদাতা হচ্ছে শেখ হাসিনা নিজে। দ্বিতীয় যুগ্মভাবে আছে দুইজন, একজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, আরেকজন হচ্ছে শেখ হাসিনারই নিরাপত্তা উপদেষ্টা এবং শেখ রেহানার দেবর জেনারেল তারেক সিদ্দিক। এইভাবে যখন নাকি একেবারে লিখিত আকারে 114 পৃষ্ঠা রিপোর্ট নিয়ে আসলো, ঠিক তখন আবার ভিন্ন রূপে তিনি আবির্ভূত হলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেটা আনন্দবাজার খুব দ্রুত ফলাও করে প্রচার করছে। এখন মনে হচ্ছে যে আওয়ামী লীগের মুখপাত্র হচ্ছে আনন্দবাজার। আমি এই কারণে প্রতিদিন একবার আনন্দবাজার চেক করি, দেখি যে ওরা কি, ওদের মতলবটা কি কি রিপোর্টগুলো তারা সামনে নিয়ে আসে, এবং দ্রুত চেষ্টা করি সেই বিষয়ের উপরে আমার মতামতটা দিয়ে এবং প্রকৃত ঘটনাটা কি সেই বিশ্লেষণটা একটু তুলে ধরার চেষ্টা করি। দর্শক, জানি না কতটুকু পারি। যাই হোক, এখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হলে বাংলাদেশে ফিরতে চান সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অত সম্মান দিয়ে একবারও সেখানে লিখলো না যে পালিয়ে যাওয়া, পলাতক, পতিত, স্বৈরাচার, সেই শব্দগুলি লিখলো না। মানে মনে হচ্ছে যেন একটা খুব উনি সাবেক প্রধানমন্ত্রী, আবার নির্বাচন হবে, উনি ক্ষমতায় আসবেন, এরকম একটা ভাব আর কি। যাই হোক, সোমবার রাতে বাংলাদেশবাসীর উদ্দেশ্যে এক ভার্চুয়াল বার্তায় সেটি বোঝানোর চেষ্টা করলেন আওয়ামী লীগের নেত্রী। আওয়ামী লীগের সমাজ মাধ্যমের পাতায়, অর্থাৎ তাদের অফিসিয়াল পেজে আওয়ামী লীগের হাসিনার বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হয় সোমবার রাত। নিজের বক্তৃতার পরে কয়েকজন সাধারণ মহিলার সঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের দাবি, ওই মহিলারা বাংলাদেশে জুলাই আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্য। কথাবার্তার সময় এক পুলিশ কর্মীর বিধবা স্ত্রী হাসিনাকে জানান তার স্বামী কিছুই রেখে যাননি পরিবারের জন্য, ঘরে সন্তান রয়েছে। এই অবস্থায় হাসিনার সাহায্য প্রার্থনা করেন ওই মহিলা। জবাবে হাসিনা বলেন, অবশ্যই আমি সাহায্য করব, আমি আসব। আওয়ামী লীগের দাবি, গত বছরের জুলাই আগস্ট মাসের আন্দোলনের সময় আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা বিচার পাচ্ছেন না বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে। তাদের উদ্দেশ্যে হাসিনা আশ্বাস দেন ওই পরিবারগুলিও ন্যায় বিচার পাবে। তিনি বলেন, আমি আছি, আমি অবশ্যই এর বিচার কোনো না কোনোদিন করব। ওরা, অর্থাৎ অন্তর্বর্তী সরকার, যতই দায় মুক্তি দিক, এই হত্যার দায় মুক্তি হয় না, হত্যার বিচার হবে। আমার বাবা মা 3 ভাইকে যখন হত্যা করেছিল তখনও দায় মুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু আমি তাদের বিচার করেছি, এই পুলিশ হত্যার বিচারও আমি করব একদিন। ওই যে বললাম যে জাতিসংঘের যেই রিপোর্ট, সেই রিপোর্টের পর হাইকমিশনারের প্রধান মহাসচিব ফলকার টুক কি বলছিলেন যে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল। পাশাপাশি একেবারে সেই নির্দেশদাতা ছিল ওই শেখ হাসিনা। এই রিপোর্টটা যখন করলেন তখন তিনি পাল্টা একটা বক্তব্য এবং বলছেন, ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, যখন আমি দেশে ফিরতে পারবো প্রত্যেকটি পরিবারকে সাহায্য করব, হত্যাকারীদেরও বিচার করব। এই হচ্ছে ওনার বক্তব্য। আবার অপারেশন ডেভিল হান্ট নিয়েও তিনি প্রশ্ন তুলছেন যে কোন শয়তানের খোঁজ চলছে, কে শয়তান, তা নিয়ে প্রশ্ন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এখন শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। কে ডেভিল, কাকে খুঁজছে? আন্দোলনের সময় ধৃত পুলিশ কর্মীদের পরিবারের পরিস্থিতির কথা তুলে ধরে হাসিনা অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার দেশ চালাতে ব্যর্থ। উনি ছিলেন সফল, মেরে কেটে গুলি চালায়, গণহত্যা করে উনি হচ্ছেন খুব সফল একজন প্রধানমন্ত্রী ছিলেন, এবং বাংলাদেশে এমন 3টা নির্বাচন করছেন যেটা হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা, নোবেল পুরস্কার পাওয়া। আসলে শেখ হাসিনাকে ওই 3টা নির্বাচনের জন্য 14, 18, 24 সর্বশেষ যে নির্বাচন, এই 3টা নির্বাচনের জন্য ওনারে স্পেশাল একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। কি ভুল করছে কেউ বুঝলো না। আসলে শেখ হাসিনার এত চমৎকার শাসন, এত চমৎকার নির্বাচন, এটা আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃতি পাইল না, বুঝলো না কেউ। আসলে একদিন হয়তো বুঝবে আর কি, তখন আফসোস করবে এবং পৃথিবীব্যাপী সবাই চেষ্টা করবে শেখ হাসিনার এই 3টা মডেল নির্বাচন হক নূর সহ আমরা আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে
সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।